ভাই মামা। রেকর্ডটা অন করে দেন। আচ্ছা দেখেন, show the effect of the below mentioned transaction on the accounting equation and give necessary journal entries for the month of January 2021। এই দুইটা শীট করলে আপনার একটা একটা ছোট প্রশ্ন আসবে, একটা বড় প্রশ্ন আসবে। অর্থাৎ টোটাল 14 নাম্বার আপনি এই একটা ইয়ে থেকে পাবেন। ঠিক আছে, মানে এই একটা চ্যাপ্টার থেকে। এটা একটু ভালো করে এই চ্যাপ্টারটা করলে তারপরে দেন হচ্ছে আমরা মার্জেন্টাইজ অপারেশন করবো। আর আর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এইভাবে কয়েক 5টা চ্যাপ্টার করলে আপনি ফুল আনসার করতে পারবেন। তো দেখেন, আপনাকে আমি বলছিলাম যে এফেক্ট কথা বললে আমাদেরকে অ্যাকাউন্টিং এর টেবিউলার স্টক দিতে হবে। টেবিউলার স্টক দিতে হবে, এই যে দেখা দিচ্ছে, শো দ্য এফেক্ট অফ দ্য বিলো মেনশন দ্য ট্রানজেকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে দিলে তো অ্যাকাউন্টিং ইকুয়েশন লাগবেই আমাদের। আর এফেক্ট কথাটা বললেও আমাদের কি হবে, আমাদের লাগবে হচ্ছে যে টেবিল স্টক করতে হইব। ঠিক আছে, অ্যান্ড গিভিং নেসেসারি জার্নাল এন্ট্রি। আবার জার্নাল এন্ট্রিও দিছে। তাহলে আমরা আগে জার্নালটা যদি করি তাহলে হচ্ছে আমাদের ইকুয়েশনটা আরো সহজ হয়ে যাবে। তো দেখেন, 1 নাম্বার বলছে মিস্টার এক্স স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, টাকার 1,40,000 টাকা। তাহলে আপনাকে বলছে মিস্টার এক্স বিজনেস শুরু করছে। তাহলে আমি এইখানে বইয়ের নিয়মে করার দরকার নাই, জাস্ট আমি শুধু নিয়মগুলা বুঝাই দিব ভালো করে, আগে যে বুঝাই দিছি আগের ক্লাসগুলাতে। তো এখন বইয়ে হচ্ছে গিয়ে ব্যালেন্স করে করে করছে, আমাদের ব্যালেন্স লাগবে না, যেটা হচ্ছে মাইনাস হবে এটা ব্রেকেট দেবো। ঠিক আছে, 1 মিনিট। দেখেন বিজনেস এটা হচ্ছে মানে এখানে যে সলিউশন বইয়ের মধ্যে সলিউশন করার দরকার নেই, ইংলিশ বইয়ে যেভাবে সলিউশন করছে ওইটা আমি আপনাদেরকে আগের শিটে করে দেখাইছি, ওভাবে আপনারা করবেন। সহজ আছে, মানে ব্যালেন্সটা বারবার লিখলে একটা ঝামেলা লাগে। তাহলে মিস্টার এক্স হচ্ছে কি করছে, আপনার 1,40,000 টাকা বিজনেসে স্টার্ট করছে। তার মানে আমরা জানি যে এখানে হচ্ছে একটা ক্যাপিটাল আর একটা হচ্ছে ক্যাশ। তাহলে এটার জন্য জার্নাল কি হবে, জার্নালটা হচ্ছে ক্যাশ হিসাব ডেবিট আর ক্যাপিটাল হিসাব ক্রেডিট। এটাই তো না? তাহলে আমাদের হুম। ইকুয়েশনে কি হবে, ইকুয়েশনে আমরা প্রথমে এখানে কয়টা সম্পত্তি আছে এটা দেখবো, কয়টা দায় আছে এটা দেখবো, মানে লাইবিলিটিস অ্যাসেট গুলা দেখবো আর ক্যাপিটাল। তো দেখেন, প্রথমটা আমরা বুঝতে পারছি, পরে দেখেন পার্সেস মেশিনারি 15,000 টাকা ফর ক্যাশ। তাহলে 15,000 টাকা দিয়ে ক্যাশে মেশিন ক্রয় করছে। তাহলে মেশিন একটা সম্পত্তি, তাই না? মেশিনারি একটা দীর্ঘমেয়াদী সম্পত্তি। তাহলে সম্পত্তি তার নিজের নামে ডেবিট হবে। পার্সেস করুক, পারচেস করলে কি হবে, বাকিতে করতে পারে এবং নগদে করতে পারে। অর্থাৎ অন অ্যাকাউন্টে করলে হচ্ছে বকেয়া, আর ক্যাশে করলে তো ক্যাশই। তাহলে এখন মেশিন তো তার সম্পত্তি হয়ে গেছে ডেবিট, তাহলে বিপরীত সাইডে কি হবে, যেহেতু ক্যাশে করছে তাহলে ক্যাশ ক্রেডিট। তাহলে মেশিন তার নিজের নামে বসবে। আর ক্যাশ, ক্যাশ তো অলরেডি আমরা জানি যে ইকুয়েশনের দুইটা ধাপ থাকে, এ সমান সমান এল প্লাস ওই। অর্থাৎ অ্যাসেটের সাইডে এসিড মেশিনটা হবে, আবার ক্যাশটাও অ্যাসেটের সাইডেই থাকবে। ঠিক আছে, পরে আমি বুঝাইতেছি, আগে জার্নাল গুলো আলোচনা করে নিই। তারপর দেখেন, পার্সেস মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ফর্ম সামিং অন ক্রেডিট 14,000 টাকা। দেখেন আপনাকে বলছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করছে, কি করছে বলেন তো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে হচ্ছে কি জানেন? মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে হচ্ছে যে এটা হচ্ছে পণ্য, পণ্যরে বুঝাইছে। ঠিক আছে, পণ্য যদি ক্রয় করে তাহলে হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলে। ঠিক আছে, পণ্য, পণ্যকে বুঝাইছে। দেখেন আপনি পণ্য ক্রয় করছে ক্যাশে। ক্যাশের মাধ্যমে গেছে, ক্র্যাশ তো হইছে। এখন মার্চেন্ডাইজকে আবার আমরা অনেক সময় সম্পত্তি হিসাবেও দেখাই। ঠিক আছে, সম্পত্তি হিসাবে দেখাই। সেটা হচ্ছে কখন দেখামো, আগে একটু মনোযোগ দিয়ে শোনান, এই কথাটা মনে রাখবেন। যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের এই অনার্স লেভেলে সবসময় পারপিচুয়াল সিস্টেমে করতে হয়। যদি কোনো অঙ্কে আপনার পিরিয়ডিক ইনভেন্টরি আর পারপিচুয়াল এই দুইটা কথা যদি উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হইব। এই কথাটা একটু লিখে রাখেন। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা সম্পত্তি, একটা সম্পত্তি। আমি আবারও বলে দিতেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি হবে বলেন? সম্পত্তি হবে। আমি আবারও বলে দিতেছি, সম্পত্তি। হ্যাঁ,
মার্চেন্টাইজ ইনভেন্টরি কিন্তু এটা কিন্তু যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলতো, তাহলে এটা পার্সেস হিসাবে হইতো, পার্সেস হিসাব ডেবিট, ক্যাশ অথবা অ্যাকাউন্ট পেয়েবল হিসাব হইতো। এখন কোনো পদ্ধতি যদি বলা না থাকে তাহলে আমাদেরকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি আমরা করি তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি সম্পত্তি হিসাবে গণ্য হবে। মার্চেন্টাইজ ইনভেন্টরি কি হিসাবে গণ্য হবে? সম্পত্তি হিসাবে। তাহলে দেখেন, সম্পত্তি। তাইলে এখানে কোনো পদ্ধতি বলে নাই। আর অনার্স লেভেলে সবসময় পারপিচুয়াল পদ্ধতিটাই ইউজ করতে হয় যদি বলে না দেয়। ঠিক আছে, বলে দিলে আপনি পিরিয়ডিক করবেন, আর যদি বললে না দেয় তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি একটা সম্পত্তি হিসাবে দেখাবেন। ঠিক আছে, তাহলে আপনি এখানে দেখেন, পারচেস মার্চেন্টাইজ ইনভেন্টরি ফ্রম দ্য শামিম অন ক্রেডিট 14,000 টাকা। তাহলে প্রথমে হচ্ছে পার্সেস করছে, আর এই পার্সেসটা কোথায়? ক্রেডিটে করছে। তার মানে আমরা যে বুঝতে পারছি অ্যাকাউন্টস পেয়েবল আসবে। এখানে কি আসবে? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে এখানে যদি অ্যাকাউন্টস পেয়েবল আসে তাহলে বিপরীতে কি হবে? এই যে মার্চেন্টাইজ ইনভেন্টরি, এই ডেবিট আছে, তাহলে এটা হবে সম্পত্তি হিসাবে ডেবিট। এটা কি বুঝছেন ভাইয়া? এটা জার্নালটা কি বুঝছেন? অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অন ডেবিট। ক্রেডিট বলছে, দেখেন অন ক্রেডিট, অন ক্রেডিট বলছে, দেখেন অন ক্রেডিট বলছে। বুঝছেন এটা ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন, যেহেতু আমরা এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবো, তাইলে আমরা যদি কোনো পণ্য সেল করি, আচ্ছা এটা পরেরটা, যাই পরেরটা মনে হয় ক্রয়ই করছে, তাই না? পরেরটা ক্রয়ই করছে, পরেরটা দেখেন। হ্যাঁ, ক্রয় করছে ক্যাশে। তাহলে এটাও ঠিক সেম ভাবে এটা হবে ইনভেন্টরি, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। দেখেন তো এটা বুঝতে কোনো প্রবলেম আছে কিনা, একটু মনোযোগ দিয়ে দেখেন। 2 নাম্বারটা বুঝতে কোনো প্রবলেম আছে? ও ভাইয়ারা, কথা বললেন একটু। না। তাহলে দেখেন, পার্সেস মার্চেন্টাইজ ইনভেন্টরি গেছে, আমরা এখন হচ্ছে পরেরটা দিতেছি। দেখেন, মার্চেন্টাইজ সেলস 20,000 টাকা, 20,000 টাকা হচ্ছে সেল করছে, অফ হুইচ কস্ট প্রাইস 15,000 টাকা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা পিরিয়ডিক হুম। ইনভেন্টরিতে, পিরিয়ডিক ইনভেন্টরিতে, ঠিক আছে একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু জার্নালের কথা বলতেছি আমি। পিরিয়ডিক ইনভেন্টরিতে আমরা যদি করতাম তাহলে এটার জন্য সেলস করছে কিভাবে? নগদে করছে, যেহেতু কোনো কিছু বলা নাই তার মানে এটা নগদে, যেহেতু ফ্রম বলে নাই, অন অ্যাকাউন্ট বলে নাই, ল্যাগিং পেমেন্ট বলে নাই, ডিউ বলে নাই, অ্যাক্রুড বলে নাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা নগদে সেল করছে, মার্চেন্ডাইজ সেল 20,000 টাকা। তাহলে সেল করছে তার মানে ক্যাশে, তাহলে ক্যাশ টাকা পাইছেন, ক্যাশ হিসাব ডেবিট, সেলস হিসাব ক্রেডিট। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। এখন, এখন এই অঙ্কটা আমরা কোন পদ্ধতিতে করছি? পারপেচুয়াল ইনভেন্টরিতে, তাই না? তাহলে পারপেচুয়াল ইনভেন্টরিতে যদি আমরা করি তাহলে সেলস করলে 2টা জার্নাল দিতে হইব। কয়টা জার্নাল দিতে হইব? 2টা জার্নাল। সেলস করলেই 2টা জার্নাল দিতে হবে। পারপেচুয়াল ইনভেন্টরিতে সেলস করলেই 2টা জার্নাল হবে। 2টা। প্রথমে এই যে কি বলছিলেন, যেটা সেল করছে সেটা কত? ক্যাশ হিসাব ডেবিট, সেলস হিসাব ক্রেডিট। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, নেটের সমস্যা ছিল রে ভাইয়া। আবার একটু বলেন শুনি। হ্যাঁ বুঝছি আমি। দুইটা জার্নাল করতে হবে, তারপরে বুঝিনি। দেখেন, 2টা জার্নাল করতে হইব। তাহলে 2টা জার্নাল যদি আমরা করি, 2টা জার্নাল মনোযোগ দিয়ে শুনেন, 2টা জার্নাল, তাহলে এখানে হচ্ছে প্রথমে যেটা হচ্ছে ক্যাশ হিসাব ডেবিট হয়েছে আর সেলস হিসাব ক্রেডিট। পারপেচুয়াল ইনভেন্টরিতে সব সময় 2টা জার্নাল করতে হবে। তাহলে আরেকটা জার্নাল কি হবে? আরেকটা জার্নাল আপনি সব সময় দিবেন কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট। কি দিবেন? কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর মার্চেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট। এটা আমি অঙ্কে গেলে দেখাবো। ঠিক আছে, এখন এটা তো হচ্ছে আপনি কি পারপেচুয়াল কোস্ট অফ? কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এই হচ্ছে 2টা জার্নাল। এখন এইটা আপনি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে তো মানে আমরা করাতে, কিন্তু তারপরেও এটা কখন হবে? যখন একই অঙ্কে একই টাকায় সেলস এবং কি কস্ট দুইটা দেওয়া থাকবে। দেখেন, সেলস করছে হচ্ছে 15,000 টাকার জিনিসটাকে সেলস করছে হচ্ছে 20,000 টাকায়। ঠিক আছে, আর 15,000 টাকা ছিল জিনিসটার দাম।
তাই সেজন্য একটু পর কি হয়? দেখেন, মার্চেন্ডাইজ সেলস টাকা হচ্ছে 20,000 টাকা। এই যে এই সেলস এর সাথে যদি কস্ট থাকে, কস্ট, সেলের সাথে কস্ট থাকলে আপনাকে অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরি করতে হইব। ঠিক আছে? হুম। আমার কথা শুনেন। তুমি একটু কস্ট, বল করছিলে। সেলস এর সাথে যদি আমার কস্ট থাকে, সেলস এর সাথে যদি আমার কস্ট থাকে, তাহলে অবশ্যই আমাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি আমরা একটাই অ্যামাউন্ট থাকে, যদি একটা অ্যামাউন্টই থাকে, তাও আমাকে দুইটা জার্নাল দিতে হবে। এক কথা শেষ, পারপিচুয়াল ইনভেন্টরিতে দুইটা জার্নাল দিতে হয়। তাহলে দেখেন, এই জার্নালটা যদি আমি এটা আমরা কি বলছি বলেন তো? প্রথম হইছে ক্যাশ হিসাব ডেবিট আর সেলস হিসাব ক্রেডিট 20,000 টাকা। তারপরে কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এই হচ্ছে 15,000 টাকা। এখন মনে করেন অ্যামাউন্ট দেওয়া নাই, কস্টের টাকা দেওয়া নাই, তাইলে আপনি ওখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে? কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হইব? অবশ্যই আপনাকে দুইটা দুইটা জার্নাল দিতে হবে, ঠিক আছে? এখন এটা কি বুঝছেন? বলেন তো এটা বুঝছেন কিনা? 5 নাম্বারেরটা কি বুঝতে কারো সমস্যা আছে? হ্যাঁ। পরে 6 নাম্বারটা দেখেন, হ্যাঁ, সেম। না। মার্চেন্ডাইজ সেলস টু লুৎফুর রহমান অন ক্রেডিট 25,000 টাকা। তাহলে দেখেন, আপনি 25,000 টাকায় সেল করছেন অন ক্রেডিট। অন ক্রেডিট মানে আমরা জানি সেলস এর সাথে অন ক্রেডিট মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভাবল। কি? অ্যাকাউন্ট রিসিভাবল। কারণ ক্রেডিট যেহেতু বলে দিছে, তার মানে এটা তো বাকিতে বিক্রি করছে, অন ক্রেডিট মানে ডিউ, তাই না? তাহলে অন ক্রেডিট 25,000 টাকা বিক্রি করছে, তাহলে এটার জন্য আমাকে হ্যাঁ। দুইটা জার্নাল দিতে হবে। প্রথমে জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট 25,000 টাকা, আর সেলস হিসাব ক্রেডিট 25,000 টাকা। তাহলে একটা হয়ে গেছে। তাহলে আরেকটা জার্নাল কি দিতে হবে? কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট 20,000 টাকা, আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট 20,000 টাকা। 6 নাম্বারটা বুঝতে পারছেন কিনা? 6 নাম্বারটা। বুঝি নাই আমি। আচ্ছা দেখেন, মার্চেন্ডাইজ সেলস হ্যাঁ। লুৎফুর রহমান অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি? বাকিতে। আমি এগুলো বলে দিছি প্রথম দিন। অন ক্রেডিট, ডিউ, অ্যাক্রুড, অন অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে ল্যাগ ইন পেমেন্ট। এই কথাগুলো যদি লেখা থাকে তাহলে হচ্ছে বাকিতে। তাহলে সেলস এর সাথে যদি বাকি হয়, তাহলে সেলস এর সাথে বাকি হইলে অ্যাকাউন্ট রিসিভেবলের সম্পর্ক মানে দেনাদার হিসাব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব সবসময় সেলের সাথে হবে। তাহলে সেলস করছে বাকিতে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর সেলস হিসাব ক্রেডিট। আর পার্সেস এর সাথে যদি ওই কথাগুলো থাকে, তাহলে পার্সেস এর সাথে অ্যাকাউন্টস পেয়েবলের সাথে সম্পৃক্ত। তখন হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অথবা পার্সেস হিসাব ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। এখন এটা 6 নাম্বারে যে তারিখটা, মার্চেন্ডাইজিং সেলস টু লুৎফুর রহমান অন ক্রেডিট 25,000 টাকা, অফ হুইচ কস্ট প্রাইস 20,000। তাহলে এটা একটু পরে, আগে হচ্ছে সেলস করছে কত? 25,000 টাকা। তাহলে 25,000 টাকা যদি সেলস করে, তাহলে এটা সেলস এর সাথে অন ক্রেডিট লেখাটা আছে। তাহলে অন ক্রেডিট লেখাটা থাকলে আমাদের কি করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট দিতে হবে 25,000 টাকা, আর দিতে হবে কি? সেলস হিসাব ক্রেডিট 25,000 টাকা। তাহলে একটা জার্নাল হয়েছে, যেহেতু সেলস করছে। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কটা জার্নাল দিতে হবে? দুইটা জার্নাল দিতে হবে। তখন আরেকটা একটা। জার্নাল কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। এখন বুঝছেন কিনা বলেন? ও ভাইয়া, এটা বুঝছেন? হ্যাঁ, আমি বুঝছি। না বুঝলে আমাকে বললেন। রাহিনা, আপনি বুঝছেন? রাহিনা, বুঝতে পারছেন কিনা? কথা দিয়ে বলেন না, ঘুমাই গেছে নাকি হয়? ফোন দেখে আবার কাছে গা। হয়ে গেল হয়। হয় কিন্তু বলছে জানে আমি বুঝি নাই। কি জানি, নাকি লাইনের সমস্যা, নেটের সমস্যা। কস্ট অফ পরেরটা দেখেন, ডেবিট। স্যালারি পে 30,000 টাকা। তাহলে এটা তো আমরা বুঝতে জানি পারছি, বুঝতে এক্সপেন্স। পারছি। বুঝলে আমার একটু রেসপন্স করেন, ঠিক আছে? দেখেন, বইয়া বইয়া ক্লাস করেন, শুয়ে ক্লাস করলেই এইগুলো আর ওঠা হইতো না, ঠিক আছে? উঠাই নেবেন। দেখেন, স্যালারি পেড 30,000 টাকা,
তাহলে স্যালারি, এখন স্যালারি একটা খরচ, খরচগুলো আমরা জানি যেমন ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজমেন্ট, স্যালারিজ, রেন্ট, এগুলো হচ্ছে খরচ। আর খরচ সব সময় ডেবিট হবে। আর পাশে লেখা থাকলে সেটা অনুযায়ী হবে, যদি অ্যাক্রুড কথা লেখা থাকে তাহলে পেয়েবল কথাটা হবে, অথবা অ্যাকাউন্টস পেয়েবল কথাটা হইব, ঠিক আছে। আর যদি অগ্রিম দেয় তাহলে প্রিপেড হবে আর ক্যাশ হবে, ঠিক আছে। তাহলে স্যালারি পেড, পেড মানে হচ্ছে নগদ টাকা দিয়ে দিছে। স্যালারির সাথে কোনো কিছু লেখা না থাকলে তখন এটা বুঝতে হবে নগদে, মানে খরচের সাথে কোনো কিছু যদি লেখা না থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নগদের টাকা। তাহলে স্যালারি পেড 30,000 টাকা, তাহলে স্যালারি এক্সপেন্স হিসাব ডেবিট, আর ক্যাশ টাকা যেহেতু দিচ্ছে ক্যাশ হিসাব ক্রেডিট। তারপর দেখেন রিসিভ ফ্রম মার্চেন্টাইজ ক্রেডিট সেলস 10,000 টাকা, তাহলে মার্চেন্টাইজ আবার সেল করছে, ক্রেডিট 10,000 টাকা রিসিভ করছে, নগদ টাকা, নগদ টাকা কি করছে, রিসিভ করছে। তাহলে নগদ টাকা কার থেকে, ওই যে দেখেন আগে রিসিভ তো করছে। বকেয়া ছিল, 6 তারিখে বকেয়া ছিল, ওখান থেকে 10,000 টাকা দিয়েছে, তার মানে আপনি টাকা পাইছেন 10,000 টাকা। কি পাইছেন, 10,000 টাকা পাইছেন। তাহলে এটার জন্য কি জার্নাল দিবেন বলেন তো? প্রথমে ক্যাশ হিসাব ডেবিট দিবেন, আর অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট দিবেন। অ্যাকাউন্ট রিসিভেবল আগে ডেবিট ছিল এখন ক্রেডিট হয়েছে, এটার জন্য কিন্তু দুইটা জার্নাল হইতো না, একটা শুধু। কয়টা হবে বলেন তো? একটা জার্নাল। শুধুমাত্র সেল করলে একটা। দুইটা হইব, আর টাকা রিসিভ করলে কিন্তু ক্যাশ দুটো। হিসাব হবে। হুম। তাহলে এটা রিসিভ করছেন কি ক্যাশ টাকা, তাহলে ক্যাশ হিসাব ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব হ্যাঁ। credit, 10,000 টাকা। এখন পরেরটা দেখেন, ক্রেডিট। ব্যাড ডেট ক্রেডিট। অ্যালাউন্স। এই ব্যাড ডেট অ্যালাউন্সটা বাংলাটা লিখে রাখেন, এটা হচ্ছে অনাদায়ী পাওনা। এটা অনাদায়ী পাওনা, এটা লিখে রাখেন, ব্যাড ডেট অ্যালাউন্স, এটা মানে হচ্ছে অনাদায়ী পাওনা, খরচ, ঠিক আছে। অনাদা অনাদায়ী পাওনা বা কুরিন, কুরিন, ঠিক আছে। ব্যাড ডেট অ্যালাউন্স মানে, কুড়ি। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, কুরিন কুরিন। তাহলে এটার জন্য এটা তো একটা খরচ, তাহলে ব্যাড ডেট অ্যালাউন্স হিসাব ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট। আমরা জানি অনাদায়ী পাওনা কার সাথে থাকে, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে। তাহলে ব্যাড ডেট এক্সপেন্স হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট, ওকে। তারপরে দেখেন কমিশন রিসিভ, কমিশন রিসিভ করছে, তাহলে কমিশন যদি রিসিভ করে তাহলে এটার জন্য কি জার্নাল হবে, ক্যাশ টাকা পাইছে তাহলে ক্যাশ টাকা হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ডেবিট। তাহলে কমিশন পাইছে, তাহলে কমিশন মানে কি, আয় করছে, তার মানে কমিশন রেভিনিউ হিসাব ক্রেডিট। দেখেন তো জার্নাল গুলা নিয়ে কারো কি সমস্যা আছে কিনা, যদি জার্নাল সমস্যা না থাকে তাহলে জার্নালটা দেখেন ওই আমি। কি ক্যাশ হিসাব ডেবিট আর কমিশনার? রেভিনিউ, হ্যাঁ আয় করছে দেখে, ঠিক আছে। তাহলে দেখেন প্রথমে ক্যাশ হিসাব ডেবিট, ক্যাপিটাল হিসাব ক্রেডিট দিছি, দেখেন। পরেরটা একটু হয় নাই, দুইটা ওটা নাই, দুইটা আমি মুখে মুখে বলে দিচ্ছি, ওইটা কইরেন। তাহলে মার্জেন্টাইজ ইনভেন্টরি আর ক্যাশ, ঠিক আছে। এখানে হচ্ছে মার্জেন্টাইজ ক্রয় করছিল। তারপরে 5 নম্বরে ক্যাশ আর সেলস, এটা এখানে দুইটা দিছে, এখানে এ আর বি দিয়ে দিছে, কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, মার্জেন্টাইজ ইনভেন্টরি। তারপরে 6 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস, এটাও সেলস করছিল বাকিতে, তাহলে দুইটা জার্নাল দিছি, ঠিক আছে। তারপরে 7 নম্বরে স্যালারি এক্সপেন্স ক্যাশ, তারপরে 8 নম্বরে ক্যাশ করছে আর অ্যাকাউন্ট রিসিভেবল, মানে হচ্ছে টাকা রিসিভ করছিল। আর পরেরটা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স আর অ্যাকাউন্ট রিসিভেবল। পরে 10 তারিখে, দশ 10 নাম্বারটা ছিল ক্যাশ রেভিনিউ গ্রহণ করছিল, তাহলে ক্যাশ হিসাব, আর হচ্ছে কমিশন রেভিনিউ হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে এইটা আমাদের জার্নালটা হয়েছে। এখন আমরা এখান থেকে কোথায় কোথায় সম্পত্তি পাইছি, প্রথমে আমরা এই যে দেখেন অ্যাসেট আর লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এটা লিখমু। লিখার পরে এই পাশে রিমার্ক লিখমু। আর আমরা জানি কোনটা কোনটা আমাদের কমেন্ট করতে হবে। তাহলে প্রথমেই আমাদের যে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সম্পত্তি গুলা খুঁজতে হইব। প্রথমে আমরা গড়টা কেটালামো, এভাবে দেওয়ার পরে ক্যাশ আর এই পাশে দিয়ে দিবো ক্যাপিটাল, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমরা দেখবো কয়টা আছে। তাইলে মেশিনারি, মেশিনারির জন্য একটা গড়, ঠিক আছে। তারপরে অন ক্রেডিট বলছে, তাহলে অন ক্রেডিটে বিক্রি করছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল একটা। তারপরে মার্চেন্টাইজ ইনভেন্টরি, যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলছে, তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরির নামে এখানে গড় দিয়ে দিলাম। আর বাকিতে যেহেতু ছিল, বাকি যেহেতু ক্রয় করছিল, ওই যে এখানে অন ক্রেডিটে একটা বাকিতে ক্রয় করছিল, তো সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ছিল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের গড় হিসাব দিছি, ঠিক আছে। পার্সেস মার্চেন্টাইজ ইনভেন্টরি ফ্রম শামিম অন ক্রেডিট, তাহলে এটা অ্যাকাউন্টস পার্সেসের সাথে অ্যাকাউন্টস পেয়েবলের সম্পর্ক, সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবলের ঘর দিছে। আর ক্রেডিটের ক্যাপিটালের ঘর দিছে রিমার্ক, ক্রেডিটের সাইডে দুইটা ঘর হইছে। তাহলে একটু খেয়াল করেন, প্রথমে হইছে ইনভেস্টমেন্ট, বলেন তো কি ইনভেস্টমেন্ট। তাহলে আমি যেভাবে করেছি এইভাবেই করবেন, এখানে ব্যালেন্স দিয়ে করছে তো এইভাবে করার দরকার নেই, এত সময় নেওয়ার দরকার নেই। তাহলে ইনভেস্ট করছে, তাহলে ইনভেস্টের ঘরে আমি টাকা ক্যাশ হিসাব ডেবিট আর হচ্ছে ক্যাপিটালের হিসাব ক্রেডিট ছিল এই ঘরে দিলাম। রিমার্ক মানে মন্তব্য হইছে ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম এটা। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা, ঘরটা কিভাবে হবে এটা তো বুঝছেন না। পরে মেশিনারি, তাহলে হুম মেশিনারি, হুম। মেশিনারি ঘরে টাকা দিয়ে হ্যাঁ। দিচ্ছে কে? আর মেশিনারি কিভাবে করছে, ক্যাশের মাধ্যমে, তাহলে ক্যাশ থেকে বাদ যাবে, ক্যাশ।
এই যে ক্যাশ থেকে বাদ দিয়েছে, ঠিক আছে, এটা লাগতো না, এগুলা দিয়ে দরকার নেই, ব্যালেন্স করার দরকার নেই, ওকে। শুধু পরে লাস্টেটা যোগ বিয়োগ করে দিবেন। তারপরে দেখেন পার্সেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো একটা সম্পত্তি, এই যে 14,000 টাকা সম্পত্তি কিভাবে করছে, বাকিতে অন ক্রেডিট, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, এই যে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে দিছি, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবলের আমরা জানি শুধু খরচ, হ্যাঁ। আয়, আর হচ্ছে ইনভেস্টমেন্ট আর ড্রয়িং, এই চারটার শুধু কমেন্ট হবে, আর আর বাকিগুলার কোনো কমেন্ট হবে না। তারপরে দেখেন মার্চেন্ডাইজ, পার্সেস মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তাহলে এখানেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা সম্পত্তি হিসাবে, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 20,000 টাকা সম্পত্তি, ঠিক আছে, 20,000 টাকা সম্পত্তি। তাহলে কিভাবে করছে, ক্যাশে করছে, তার মানে ক্যাশ টাকা গেছে গে, এই যে এখানে ব্রেকেট দেওয়া আছে, ওকে, ব্রেকেট দিছি, ওকে। তারপরে দেখেন মার্চেন্ডাইজ সেলস, তাহলে মার্চেন্ডাইজ সেল করছে, তার মানে আয় হইছে, আয় হইলে কি হয় আমরা জানি ক্যাপিটালের সাথে যোগ হবে, আর হচ্ছে ক্যাশের সাথে যোগ হবে যদি নগদে হয়, আর যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে হবে। তাহলে এটা হচ্ছে মার্চেন্ডাইজ সেলস করছে নগদেই। তাহলে নগদ করলে এই যে নগদের 20,000 টাকা দিছি, আর হচ্ছে আমরা 20,000 টাকা কোথায় দিব, সরি, এটা একটু বুঝতে পেরে যেত, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন এটা কিভাবে বসাবেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা তো এটা পারপেচুয়াল সিস্টেম করতেছি, পিরিয়ডিক না। দেখেন একটু খেয়াল করেন, যদি কস্ট লেখা থাকে, ঠিক আছে, পাশে যদি কস্ট দেওয়া থাকে, কস্ট দেওয়া আছে, তাহলে কস্ট দেওয়া থাকলে আপনি শুধু এখান থেকে জাস্ট আয়টাকে দেখাইতে পারেন। কিভাবে আয় দেখাইবেন বলেন তো, আপনাকে প্রথমে রেভিনিউর ঘরে 20,000 টাকা দিয়ে দিতে হইব। তাহলে রেভিনিউর ঘরে, সরি, এটা ক্যাশ টাকা যেহেতু বিক্রি করছে, ক্যাশের ঘরে 20,000 টাকা দিয়ে দিতে হবে, ঠিক আছে। ক্যাশের ঘরে আমি যেহেতু দিছি 20,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল বাকিতে হইলে কি, তো আমি অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকা দিয়ে দিতাম, এই ঘরে টাকা দিয়ে দিতাম 20,000। এখন এই 20,000 টাকা থেকে আপনার কস্ট কত টাকা ছিল, কস্ট, কস্ট ছিল এই যে এখানে দেখেন 15,000 টাকা। এই 15,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে ছিল, ঠিক আছে, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে বাদ দিতে হইব 15,000 টাকা। তাহলে দেখেন এই দুইটার ব্যবধান যেটা হইব, ওই ব্যবধানটা কি ক্যাশ, ক্যাশ টাকা না, ক্যাশ টাকা, যেহেতু ক্যাশে 20,000 আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 15,000, আর এই বাকি 5,000 টাকা ক্যাপিটালের সাথে গিয়ে যোগ হবে। এখন এটাকে এভাবে না লিখে আপনি যদি নর্মালি লিখতেন, তাহলে এটাকে কিভাবে লিখতেন, দুই ভাবে লিখতে হইতো। প্রথমে 20,000 টাকাটা দেখাইতে হইতো, 20,000 টাকা দেখাইতে হইতো ক্যাশের ঘরে, আবার 20,000 টাকা ক্যাপিটালের ঘরে দেখানোর পরে এটাকে আবার, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড আর হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া ছিল, তখন ক্যাপিটালে থেকে 15,000 বাদ যেত, আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরে থেকে 15,000 বাদ যেত। এটা এইভাবে হইতো, ঠিক আছে, দুইভাবে যদি বসাইতেন। তো এটাকে আরো আরেকবার আরে এক নিয়মে বসানো যায় কিভাবে, ওই টাকাটা ব্যালেন্স কইরা, যেমন আপনি 20,000 থেকে 15,000 টাকা বাদ দিলে বাকি 5,000 টাকা থাকে, ওই 5,000 টাকা ক্যাশের ঘরে আর হচ্ছে ক্যাপিটালের ঘরে লিখে দিলেও হয়ে যাবে, যেভাবে ইচ্ছা আপনি লিখতে পারবেন, তিন ভাবে এটা বসানো যায়। আমি আবারও এটা ক্লিয়ার করে দিতেছি, শোনেন। যখনই পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আপনি এরকম সেলস এর টাকা পাবেন, ঠিক আছে, তাহলে সেলস এর সাথে তো অবশ্যই কি থাকবে, সেলস এর সাথে থাকবে হচ্ছে আপনার কস্ট থাকবে। তাহলে এই কস্টের টাকাটা আপনি কিভাবে বসাইবেন, কস্টের টাকাটা প্রথমে এই এখানে যেটা সেলস করছেন এই সেলস থেকে কস্টটা বাদ দিয়ে দিবেন। তাহলে কস্ট বাদ দিলে বাকি থাকে যে টাকাটা 5,000, এটা হয় ক্যাশের সাথে যোগ হবে, নয়তো অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে যোগ হবে, আর ক্যাপিটালের সাথে যোগ হবে, একবারে লিখে দিবেন, ওই নিয়মটাই সহজ আছে। এটা মনে রাখতে পারবেন না আমি যেটা বলছি। আর যদি এটা না করেন, তাইলে হচ্ছে হ্যাঁ, প্রথমে ক্যাশের ঘরে টাকা দিবেন যেটা দেওয়া আছে ক্যাশ, অথবা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকা দিবেন, দেওয়ার পরে মার্চেন্টাইজ ইনভেন্টরি টাকা থেকে বাদ দিবেন, আর ডিফারেন্সটা নিয়ে রেভিনিউতে যোগ করবেন। এটাও করতে পারেন, এখানে বইয়ে যেভাবে করছে এটাও করতে পারেন। কোনটা করবেন বলেন, বুঝছেন কি না, না বুঝলে আমাকে বললেন, না বুঝলে বললেন ভাইয়ারা, রাহিনা, এখন আবার কি বলছিলেন? যে এই পদ্ধতিটা কি বুঝছেন কিনা, যে এটা মার্চেন্টাইজ ইনভেন্টরি যে সেলস করছে 20,000 টাকা, যেখানে 15,000 টাকা কস্ট ছিল। না, সেকেন্ড সেকেন্ড পদ্ধতিটা। আমি বলছি যে এখান থেকে সরাসরি 5,000, এই 15,000 টাকা বাদ দিবেন, বাদ দিলে যে টাকার ডিফারেন্স হইব, ওই ডিফারেন্সটা ক্যাশের ঘরে যোগ করে দিবেন, আর হচ্ছে ক্যাপিটালের ঘরে যোগ করে দিবেন যদি নগদে হয়। আর যদি বাকিতে হয় তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে টাকা দিয়ে দিবেন, আর ক্যাপিটালের সাথে যোগ করে দিবেন। যেটা সহজ লাগে এটাই করেন। আর যদি এটা না হয় তাহলে বইয়ের হ্যাঁ, নিয়ম কিভাবে, বুঝতে পারছি।
আর যদি বইয়ে কিভাবে আছে, বইয়েরটাও করতে পারেন। প্রথমে ক্যাশের ঘরে 20,000, অথবা অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 20,000 ইনভেন্টরি থেকে বাদ দিবেন, মার্চেন্টের ইনভেন্টরি থেকে বাদ দিবেন, আর বাকি টাকাটা রেভিনিউর ঘরে যোগ করে দিবেন। ঠিক আছে? বুঝছেন ভাইয়া? এই পদ্ধতিতে কিন্তু পরীক্ষা দিতে হ্যাঁ হবে। পরে হ্যাঁ হ্যাঁ লিখেন। বুঝছি। পরে বলছে দেখেন, মার্চেন্টাইজ সেলস টু লুৎফুর রহমান অন ক্রেডিট। তাহলে অন ক্রেডিটে করছে, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের গড়ে চাইলে আপনি 5,000 টাকা লিখতে পারেন, এই যে 20,000 টাকা কস্ট বাদ দিয়া। আর নয়তো 25,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল করে আমি দিয়ে দিলাম এখানে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল করে 25,000 টাকা। ওকে, তাহলে 25,000 টাকা দিয়ে দিছি। আর আমার মার্চেন্টাইজের ইনভেন্টরি ঘরে থেকে বাদ দিতে হইব কত টাকা বলেন তো? 20,000 টাকা। এই 20,000 টাকা বাদ দিতে হইব। ওকে, 20,000 টাকা বাদ দিতে হইব। তাহলে 20,000 টাকা বাদ। বুঝি নাই হ্যাঁ এটা। এটা একই তো, আগেরটার মতনই তো। আগেরটা ছিল কি নগদে, তাহলে নগদের এই করে। যে একটু ঝামেলা কেন? হ্যাঁ, এই এইভাবেই এগুলা এই দুইটা অনেক ঝামেলা। অনার্স লেভেলে এইভাবেই করতে হইব। দেখেন, এই 25,000 টাকা একটু খেয়াল করেন। তাহলে 25,000 টাকা, আপনি হচ্ছে 25,000 টাকা বকেয়ার ক্ষেত্রে যদি কি হবে, যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবলের হিসাব হিসেবে ডেবিট, বসবে। আর সেলস হিসাব ক্রেডিট। সেলস হিসাব ক্রেডিট। দেখেন, এই যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল গেলে কত টাকা দিছে? 25,000 টাকা দিছে। আমার মনে হয় এখানে ভুল আছে অঙ্কটা এটার। 100% ভুল আছে, কোনো কথা নাই, 100% ভুল আছে। আচ্ছা, এখানে নিচেরটা আমাদের দেখা দরকার নেই, আমি অঙ্কটা আপনারা নিজেরা করবেন। এখানে ভুল আছে অবশ্যই। এখানে দেখেন 25,000 টাকা দিছে, এখান থেকে তো বাদ দেয় না টাকা। এখানে 19,000 বাদ দিব কেন? এখানে তো 20,000 বাদ দেওয়ার কথা। এটা 19,000 মনে হয়েছিল, ভুলে মনে হয় 20,000 লিখছে, বা 19,000 লিখে দিছে। দেখেন, তাহলে এইখানে কস্ট টাকাটা কি, এটা না করে ডিফারেন্স টাকা বেশি ডিফারেন্স টাকাটা। ডিফারেন্সটা লিখে দিবেন। ঠিক, গুড। তাহলে ডিফারেন্সটা এখানে লিখে দিবেন অ্যাকাউন্টস, কি লিখে দিবেন বলেন তো? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলে আর ক্যাশে, ক্যাশে লিখে দিবেন। ঠিক আছে, ক্যাশে 5,000 লিখে দিবেন। সরি, ক্যাপিটালে লিখে দিবেন, ক্যাশ বলে, ক্যাপিটালে লিখে না, দিবেন। ক্যাপিটালে তো বিয়োগ মাইনাস যোগ, হবে না যোগ, নাকি? যোগ হবে, যোগ। আয় না, আয় হইলে কি হইব? যোগ ও হবে। আয় হইলে যোগ। আয় হইছে না, দেখেন তো, সেলস করছে না? তাহলে সেলস করলে কি হুম। হবে? এই 25,000 থেকে ডিফারেন্সটা লিখবেন, এনে ভুল আছে অঙ্কটা। এখানে দেখেন 19,000 দেখাইছে, আর এখানে 6,000, তার মানে ভুল আছে অঙ্কটা। ওকে, এখন দেখেন, পরে স্যালারি পেড করছে, তার মানে আমার দুই জায়গাতে বাদ যাবে। কোথায় থেকে? এই যে ক্যাশ থেকে বাদ গেছে, আর হচ্ছে বাদ গেছে হচ্ছে ক্যাপিটাল থেকে। পরে রিসিভ করছে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা যেহেতু বাকিতে ছিল, তাহলে 10,000 টাকা আমি লিখলাম এখানে। এখান থেকে 10,000 ক্যাশ টাকা পাইছি, ক্যাশের মধ্যে যোগ, আর হলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 10,000 বাদ। ঠিক আছে? অ্যাকাউন্ট কোথা থেকে বাদ বলেন তো? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ। তারপরে ব্যাড ডেট অ্যালাউন্স, তার মানে এটা আমাদের খরচ, তাহলে খরচ বাদ যাবে কোথায় থেকে? ক্যাপিটাল থেকে। তাহলে এই যে ক্যাপিটাল থেকে বাদ দিছি, আর খরচ বাদ যাবে কোথায় থেকে? অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু বলছে, তাহলে নগদ থেকে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে। ক্যাশ না তো, এটা তো ক্যাশ টাকা না, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সাইডে ছিল। ও তাহলে ও অ্যাকাউন্ট সরি রিসিভেবল থেকে সরি। বাদ যাবে। এটা খরচ, হ্যাঁ। খরচটা কার সাথে সম্পৃক্ত? অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের সাথে। তারপরে কমিশন রিসিভ। অ্যাকাউন্ট রিসিভেবল। দেখেন, কমিশন রিসিভ করছেন, তাহলে কমিশন যদি রিসিভ করেন, তাহলে কমিশন কার সাথে দিবেন বলেন তো? কমিশন কার সাথে দিবেন? ক্যাশ টাকা, কমিশন ক্যাশের তো সাথে আয় না। দিবেন। হ্যাঁ, আয়। কমিশন রিসিভ করছেন, তার মানে কমিশন কি? আয়, হ্যাঁ। তাহলে আয়টা আমি কার সাথে দিব বলেন? প্রথমে আমি ক্যাপিটালের সাথে যোগ করবো, আর ক্যাশ টাকা আচ্ছা, যেহেতু রিসিভ করছি, তাহলে ক্যাশ টাকার সাথে কি করবো? যোগ করে দিব। ওকে, এই হচ্ছে আমার অঙ্কটা। ঠিক আছে? যোগ করব। এখানে মাইনাস ফিগার আইবো অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ হচ্ছে আপনি 10,000 টাকা এখানে, মানে এখানে তো আমরা 5,000 টাকা দেখামো সেজন্য। তো আমি যেভাবে বলছি ওইভাবে করবেন। ওকে, সমস্যা নাই, ওইভাবে করলেই হবে। ঠিক আছে? আবার লিখা দিছে 19,000 টাকা, ভুল করে লিখছে এটা। আচ্ছা, এটা হয়ে গেছে আমাদের। এটা হয়ে গেছে আমার। এখন 26 নাম্বার এটা দেখি, হ্যাঁ? না পারলে আমাকে বললেন, হ্যাঁ, সমস্যা হইলে বুঝতে। বলছে দেখেন, আফটার অ্যাচিভিং LLM ডিগ্রি, মিস্টার Shakwid open a law chamber at 1 August 2016. On the 1 August, his account balance was cash. তাহলে তার অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল 4,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলে 1,500 টাকা, সাপ্লাই ছিল 500 টাকা, অফিস ইকুইপমেন্টে ছিল 5,000, অ্যাকাউন্টস পেবলে 4,200, ক্যাপিটালে ছিল 4,000 টাকা। তার মানে প্রথম তারিখেই টাকাগুলা এবং কি
হিসাব নিয়ে অঙ্কটা শুরু করছে। তাহলে যে হিসাবটা শুরু করছে এই গড়গুলা প্রথমেই বসে যাব। আমি আবারও বলতেছি, এই অঙ্কটা প্রথমেই 1 তারিখে দেখেন কি কি ঘটনা ঘটছে। ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে 4,000 টাকা। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল 1,500 টাকা, ঠিক আছে, 1,500 টাকা দিবেন। সাপ্লাই, সাপ্লাই হচ্ছে ডেবিট, আমরা জানি সাপ্লাই হচ্ছে একটা সম্পত্তি, আর সম্পত্তির ঘরে দিবেন। অফিস ইকুইপমেন্টে 5,000 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেবলের ঘরে দিবেন 4,200 টাকা। আর হচ্ছে, আর কোনটা, ক্যাপিটাল আছে 4,000 টাকা। তাহলে টোটাল ওইটার সাথে এটা মিলছে। দেখেন, প্রথমে আমি ক্যাশ 4,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 1,500 টাকা, অফিস ইকুইপমেন্ট 5,000 টাকা, আর সাপ্লাই হচ্ছে 5,000 টাকা। ঠিক আছে। এখন একটা কথা আছে, দেখেন, আপনি সবগুলা টাকা যোগ করেন প্রথমে ডেবিট পাশের টাকাটা। ডেবিট পাশে, ডেবিট পাশে টাকাটা যোগ করেন। ক্যাশ 4,000 টাকা, রিসিভেবল 1,500, তাহলে কত হইলো? 5,500। সাপ্লাই 500, 6,000 টাকা। ইকুইপমেন্ট 5,000 টাকা, তাহলে কত টাকা হয়েছে? তাহলে 6,000 আর হচ্ছে 5,000, 11,000 টাকা। এখন বাকি টাকা দেখেন। এখন আপনি 11,000 টাকা। 11,000 হয় ডেবিট, ইয়া সরি সম্পত্তির সাইডে। এখন সম্পত্তির সাইডে হইলে কি হতো? আমাদের ক্যাপিটাল আছে হুম। 3,000, আর পেয়েবল আছে 4,200, 8,200 নইলো। তাহলে বাকি টাকা কি? তাহলে বাকি টাকাটা অবশ্যই সে লোন করে নিছে। কি করে নিছে বলেন তো? লোন করে। তাহলে সেটা হবে লোন পেয়েবল। এটা কিন্তু অন্য অঙ্কের থেকে লোন। ব্যতিক্রম। আমি আবারও বলতেছি, অঙ্কটা কিন্তু অন্যটা থেকে ব্যতিক্রম আছে। 1 তারিখে অঙ্ক শুরু হওয়ার আগেই এক ঘটনা ঘটাইছে। কি ঘটনা ঘটাইছে? ব্যালেন্স নিয়ে নিছে। ব্যালেন্স নিয়ে দেখি ক্রেডিট পাশে যে লাইবিলিটিস এর পাশে আর ওনার সিকিউরিটির পাশে টাকার পরিমাণ কম। টাকার পরিমাণ কত কম, তাহলে ওই টাকার পরিমাণটা যেটা ঘাটতি আছে, ওই ঘাটতি টাকাটা অবশ্যই সে ঋণ নিছে। কি করছে বলেন তো? ঋণ নিছে। আমি আবারও বলতেছি, আমি প্রথমে অ্যাসেটের সাইডে দেখেন, ক্যাশ 4,000, সাপ্লাই 500, অ্যাকাউন্ট রিসিভেবল 500, অফিস ইকুইপমেন্ট এসব মিলে 11,000 হয়েছে। আমি আমার কাছে অ্যাকাউন্ট রিসিভেবল আর ক্যাপিটাল 8,200 টাকা আছে। আর বাকি টাকা কোথা থেকে আসবে? লোন পেয়েবলের ঘরে যাবে। ঠিক আছে, এটা লোন পেয়েবলের ঘর অটো হইয়া যাব। আমার কথা কি বুঝছেন আমি কি বুঝাইতে চাইছি? তাড়াতাড়ি বলেন, হ্যাঁ, সময় নাই। এটা যাবো এখন। দেখেন, কালেক্ট বুঝছি বুঝছি। 1,400 টাকা ফর অ্যাকাউন্ট রিসিভেবল। দেখেন কালেক্ট করছে 1,400 টাকা। তাহলে 1,400 টাকা যদি কালেক্ট করে, তাহলে এটার জন্য কি হইব বলেন তো? কালেক্ট করছে 1,400 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলের মাধ্যমে। তার মানে ক্যাশ টাকা পাইছে না? ক্যাশ টাকা পাইছে না? ও, হ্যাঁ ক্যাশ টাকা পাইছে আর অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ হ্যাঁ 1,400 টাকা। তাহলে ক্যাশের সাথে যোগ হবে। এটা টেবুলার স্টক জানতে চাইছে আর প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন জানতে চাইছে। ঠিক আছে। তাহলে আমার হচ্ছে, আমি এখানে, আমি এই টাকাটা দিব কার কাছে? অ্যাকাউন্ট রিসিভেবল হুম। থেকে কইমা যে গেছে, গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল ঘর থেকে, আর কালেক্ট করছে ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে যোগ হবে। তারপর দেখেন, পেড টাকা 2,700 ইন ক্যাশ অন অ্যাকাউন্ট রিসিভেবল। এখন অ্যাকাউন্ট পেয়েবল ছিল, আগে ছিল রিসিভেবল, এখন হচ্ছে পেয়েবল। তার মানে পেড করছে, তার মানে আমার এখানে টাকা কমে গেছে। কি করছে? কমছে। পেইড টাকা কমছে, তাহলে ক্যাশের থেকে টাকা যাইবো, অ্যাকাউন্টস পেবল কমে গেছে, তার মানে অ্যাকাউন্টস পেবলের ঘরের ভিতরে এটা মাইনাস ফিগার দেখাইবো। ঠিক আছে। অ্যাকাউন্টস পেবলের ঘরের কি দেখাইবো বলেন তো? মাইনাস ফিগার। আমি আবারও বলতেছি, এইটা, এই টাকাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই টাইপের অঙ্ক আপনাদের আসে, ঠিক আছে। এই যে মার্কেটিং, ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, কত ডিপার্টমেন্টে আইছে এটা, এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায়। একটু মনোযোগ দিয়ে দেখেন। আপনাকে বলছে যে পেইড করছে, তার পেইড করছে মানে কাকে? পাওনাদারকে। তাহলে পাওনাদারকে টাকা দিয়ে দিছে, তার মানে টাকা কমে গেছে গা। আর পাওনাদারও কমে গেছে, তার মানে পাওনাদারের ঘরেও বিয়োগ হইব, ক্যাশের টাকাও বিয়োগ হইব। দেখেন তো বুঝতে পারছেন কিনা? এটা 2 নাম্বারটা তাড়াতাড়ি বলেন। হুম। হুম হুম। আর্নড রেভিনিউ 7,500 টাকা, হুইচ 3,000 টাকা কালেক্ট, কালেক্ট হচ্ছে ক্যাশে। তাহলে ক্যাশে এখানে 7,500 টাকা যেহেতু আর্ন করছে, তার মানে এটা রেভিনিউর ঘরে যাইবো, মানে ক্যাপিটালের সাথে যোগ হবো। এগুলার সাথে বসানো দরকার নেই, এখানে এক্সট্রা ঘর দিয়ে আলিছি, এটা দরকার নেই। আমি যেভাবে বলছি করে করাইছি ওইভাবেই করবেন। ঠিক আছে। তাহলে দেখেন, আপনি সাত হাজার ওকে। পাঁচশো টাকা সরাসরি কার কাছে দিবেন? ক্যাপিটালের ঘরে যোগ করবেন। এখন 3,000 টাকা ক্যাশে করছে, তার মানে ক্যাশের মধ্যে 3,000 টাকা যোগ হইব, আর বাকি 4,500 অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে যোগ হইব। ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে যোগ হইব। দেখেন তো, এই দেখেন টাকার অ্যামাউন্টটা দেখেন। এই যে দেখেন 3,000 টাকা যোগ করছে, অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে দিছে 4,500, আর ক্যাপিটালের সাথে যোগ হবে 7,500। ওকে। দেখেন তো ভাইয়া, বুঝছেন কিনা এটা? কথা বললেন। হুম। এখন দেখেন পার্সেস, বুঝতে পারছি। দেখেন পার্সেস, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন।
পার্সেস এডিশনাল ইকুইপমেন্ট, তাহলে মানে ইকুইপমেন্ট পার্সেস করছে, তার মানে এটা একটা সম্পত্তি, তাহলে ইকুইপমেন্টের ঘরে এটা যাইবো 1,000 টাকা। এখন 400 টাকা ক্যাশ টাকা দিছে, তার মানে ক্যাশ টাকা কমছে, তাহলে ক্যাশের থেকে বিয়োগ যাইবো। আর বাকি টাকা অন অ্যাকাউন্টে দিছে, তাহলে অন অ্যাকাউন্ট মানে কি দায় ক্যাশ থেকে মাইনাস হবে। দায় বাড়ছে। হ্যাঁ। তাহলে দায় যদি বাড়ে ওই দায়টা অ্যাকাউন্টস পেয়েবল হবে, যেহেতু পার্সেস কথাটা বলছে, কি বলছে হ্যাঁ। বলেন তো? পার্সেস। পার্সেস কার সাথে? অ্যাকাউন্টস পেয়েবলের সাথে হবে। পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমি অ্যামাউন্টটা আবারও বলে দিতেছি। প্রথমে হচ্ছে ইকুইপমেন্টের ঘরে 1,000 টাকা যাবে, ক্যাশের ঘরে থেকে 400 টাকা বিয়োগ যাবে, আর অন অ্যাকাউন্ট বলাতে পার্সেসের সাথে এটা হচ্ছে অন অ্যাকাউন্টস, মানে অ্যাকাউন্টস মাইনাস হবে, হ্যাঁ। যোগ 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 অন- যোগ হবে, বিয়োগ না, যোগ হবে। মাইনাস না কিন্তু, পার্সেস না, যোগ হবে। তারপরে দেখেন না, ক্যাশ থেকে ক্যাশ থেকে হচ্ছে 400 টাকা মাইনাস হবে না। মাইনাস, হ্যাঁ, আর হচ্ছে ইকুইপমেন্টের ঘরে 1,000 টাকা, আর 600 টাকা অ্যাকাউন্টস পেয়েবলের দায়ের ঘরে চলে যাবো, ঠিক আছে? যোগ হবে ওখানে। দেখেন এখানে বলছে হ্যাঁ। পেড হ্যাঁ। স্যালারি 2,500, রেন্ট ফর আগস্ট 900। তাইলে আপনি আগস্টে 900 টাকা রেন্ট দিয়ে দিছে, আর 2,500 টাকা স্যালারি দিছে, তার মানে দুটোটাই খরচ। দুটোটা খরচ না? তাহলে খরচ দুটোটা যোগ করে দিতে পারেন, অথবা আলাদা হ্যাঁ। আলাদা দিতে পারেন। যোগ করে দিয়ে দিবেন 3400 টাকা। তাহলে খরচ মানে কার থেকে বাদ যাবে? খরচ মানে আমাদের ক্যাশ থেকে বাদ যাবে আর ক্যাপিটাল থেকে বাদ ক্যাপিটাল যাবে। থেকে ব্যাক। ক্যাশ আর ক্যাপিটাল, ঠিক আছে। উইথড্র করছে 550 টাকা, তার মানে এটাও আমাদের ক্যাশ থেকে বাদ যাবে আর ক্যাপিটাল থেকে বাদ যাবে, রিমার্ক দিতে হবে কিন্তু। দেন হচ্ছে রিসিভ করছে 2,000 টাকা ফ্রম দা রূপালী ব্যাংক, মানি ব্রোড অন নোটস পেবল। তাহলে নোট পেয়েবলের মাধ্যমে টাকা কি করছে? গ্রহণ করছে। তাহলে কি গ্রহণ করছে? নগদ টাকা। তাহলে নগদ টাকার ঘরে টাকা ডেবিট হবে, সরি, নগদের ঘরে হচ্ছে যোগ হবে, আর নোটস পেয়েবল একটা দায় হিসাব, তাহলে নোট পেয়েবল হিসাবের ঘরে এটা দিয়ে দিবেন দায়ের সাইডে, ঠিক আছে। তারপর দেখেন ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর দ্য মান্থ আগস্ট অন অ্যাকাউন্ট। এখানে যদি অন অ্যাকাউন্ট কথা না লিখে ইনকার্ড লেখা থাকতো তাও বকেয়া হইতো। আর খরচ যদি বকেয়া থাকে, তাহলে আমি দুইটা জার্নাল বলছি, এক হচ্ছে খরচ তার নিজের নামে ডেবিট, তাহলে ইউটিলিটি এক্সপেন্স হিসাব ডেবিট ইনকার্ড, এটা খরচের ইউটিলিটি পে বলে দিতে পারেন, অথবা অ্যাকাউন্টস পেবল দিতে পারেন। তাহলে ইকুয়েশনের ঘরে দিবেন অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবলের ঘরে দিয়ে দিবেন, ঠিক আছে, অ্যাকাউন্টস পেবলের ঘরে। তাহলে দেখেন আমি এখানে এই অঙ্কটা এখানে দেওয়া আছে, ওকে, আমি শীটটা দিয়ে দিবো, পরে আমি অঙ্কগুলা বুঝাই দিব সুন্দর কইরা, এক এক কইরা আপনারা নিজেরা দু একটা ট্রাই করেন, পারলে তো পারলেন, না পারলে আমি বলে দিব। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখছি, দেখেন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইকুইপমেন্ট, সাপ্লাই, ডেবিট পাশে সবগুলা যোগ করছি। আর ক্রেডিট পাশে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল যোগ হচ্ছে লোন পেয়েবল, তারপর হচ্ছে নোট পেয়েবল, এবং হচ্ছে ওনার্স ক্যাপিটাল প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস হচ্ছে ড্রয়িং, মানে নিচের দিয়ে এনের গুলাই জাস্ট দিয়ে দিছি। এই টাকাটা প্রমাণিত, দুই সাইড প্রমাণ হয়েছে, এটা জাস্ট খালি একটা লাস্টেরটা যোগ বিয়োগ করে দেখাইতে বলছে। ঠিক আছে, আপনারা হচ্ছে 27 নম্বর অঙ্কটা করবেন, ঠিক আছে। 27 নম্বরেরটা করবেন, আমি হোমওয়ার্ক ইয়ারা দিয়ে দিতেছি। এটা মার্কিং ডিপার্টমেন্ট আইছে অঙ্কটা, এনইউতে আইছে 2014। তারপর দেখেন, হ্যাঁ, আমি এটা এখনই দিয়ে দিতেছি। তাহলে আজকে আর নিতাম না, নেক্সট ক্লাসে কালকে যদি নিয়ে আমি সকালে বলবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিমো। দিনের বেলা ক্লাস করতে পারবেন আচ্ছা। কি? ওকে। দিনের বেলা করতে পারবেন? কালকে কালকে? না, না না না, কালকে না, কালকে না, কালকে। না না, কালকে না। শুক্রবারে। হ্যাঁ, শুক্রবার। শুক্রবার। হ্যাঁ, শুক্রবারে তো হ্যাঁ, পারবো আমার পারবো। 12টায় ডিউটি। তাহলে 10টায় করেন, পারবেন 10টায় তো? ক্লাস করতে পারবো। আবার দি যান গাফনে। হ্যাঁ।